বাংলাদেশে প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে ডক্টর হোক নাহলে ইঞ্জিনিয়ার হোক, তার মেয়ে একজন ডক্টর ইঞ্জিনিয়ার হবে কিংবা বিসিএস ক্যাডার হবে, মানে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বিসিএস ক্যাডার হবে। সো দিন শেষে আসলে বাংলাদেশে প্যারেন্টসদের খুব লিমিটেড কিছু হচ্ছে যে ইচ্ছা থাকে, এবং প্রত্যেকটা বাবা মা আসলে একই ধরনের ইচ্ছা পোষণ করে, এবং এই কারণে বাংলাদেশে একটা র্যাট রেস দেখা যায়। এবং আমি খুবই লাকি যে র্যাট রেসটা আছে, বিকজ আমি এই র্যাট রেসে কাইন্ড অফ জয়ী, এবং একই সাথে এখন আমি মানুষকে র্যাট রেসে যেতে বলি এবং তার মাধ্যমে আমি টাকা উপার্জন করি। সো দিন শেষে আমি র্যাট রেসটাকে এক্সপ্লয়েট করা শিখেছি। বাট প্রশ্ন হচ্ছে, এই র্যাট রেসে আসলে লাস্টে কি হয়? অর্থাৎ আপনি যে ইঁদুর দৌড়টা দৌড়াচ্ছেন, সবাই পাগলের মতো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন, মেডিকেলে পড়ার চেষ্টা করছেন, তার পরবর্তী জীবনটা কি? আমি গত বছর বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি। আমার গ্রাজুয়েশনের 1 বছর হতে চলেছে বা হয়েছে অলরেডি। সো আমি বেশ ভালোভাবেই জানি যে আসলে গ্রাজুয়েশনের পরে জীবনটা কেমন, এবং ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশনের পর আসলে মানুষ কোন কোন পথে যেতে পারে। কারণ আমরা আসলে যখন বাচ্চাদেরকে বলি যে তুমি এই লাইনে পড়াশোনা করো, ইঞ্জিনিয়ার হও, তোমরা সবাই জাস্ট চিন্তা করো যে আমি বুয়েটে পড়বো, কুয়েটে পড়বো, রুয়েটে পড়বো। ঠিক আছে, ভালো, তুমি বুয়েটে পড়লা, বাট তারপরে কি? হোয়াটস নেক্সট? বিকজ লাইফে একটা সময় তোমার কাছে এখন যেমন মনে হচ্ছে যে বুয়েটই জীবনের সব, তুমি যখন বুয়েটে ঢুকে যাবা তারপর তোমার কাছে মনে হবে তারপরে কি, এবং তারপরে আসল ফাইটটা স্টার্ট হয়। কারণ লাইফটা আসলে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতো নাচা গানা না, যে তুমি একটা ইউনিভার্সিটিতে যাবা, রেসে ফার্স্ট হবা, প্রমে নাচবা, আর তারপরে তুমি সেখান থেকে খুব সাকসেসফুল একটা জীবন নিয়ে বের হয়ে যাবা, লাখ লাখ টাকার স্যালারি, মানে স্যালারিতে জব করবা। লাইফ ইজ নট লাইক দ্যাট। ইন রিয়ালিটিতে ইউনিভার্সিটি লাইফটা কেমন হয় আমরা সেটাই মূলত এই ভিডিওতে জানার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পার্টিকুলারলি যারা 9 থেকে 12 তারা দেখো, কারণ আমি তোমাদের বয়সে থাকতে আই হ্যাড নো ক্লু যে আসলে কি হবে, এবং ইন্টারনেটে তখন কেউ এরকম ভিডিও বানায় নাই। আজ পর্যন্ত আমি এরকম কোনো ভিডিও দেখি নাই যেখানে কেউ একজন সত্য কথাগুলো বলেছে। আমি চেষ্টা করবো তোমাদেরকে অথেন্টিক কথাগুলো বলতে। প্লাস তোমরা অনেকে যারা আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি ইঞ্জিনিয়ার হয়ে পড়ান কেন, আই গেস সেটার একটা বেশ ভালো অ্যান্সার তোমরা আজকে পেয়ে যাবে। আমরা ফার্স্টে একটু তোমাকে একটা বাচ্চার বা বাংলাদেশে যে কোনো একটা অ্যাভারেজ বাচ্চা যে কিনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তার টাইম লাইনটা বলি বা তার লাইফটা বুঝাই। ফার্স্ট অফ অল, ইঞ্জিনিয়ারিং এ তুমি যদি পড়তে চাও, ধরো তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাচ্ছ। সো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাইলে তুমি আইদার বুয়েট, কুয়েট, রুয়েট, টুয়েট এগুলো টার্গেট করেছো, তাই তো? সিকে রুয়েট কিংবা হচ্ছে আইইউটি, এমআইএসটি, বুটেক্স, হ্যাঁ, এগুলো তুমি টার্গেট করেছো। আমি যা মাথায় আসে আমি তাই লিখছি আর কি আপাতত। সাস্ট আছে, মানে যেগুলো আর কি মাথায় আসছে আমি লিখে দিলাম। তো মনে হয় তুমি এগুলো টার্গেট করেছো। এখন তোমার জীবনটা কিরকম হবে? তুমি তোমার জীবনের যখন তোমার বয়স 16 বছর থেকে 17 বছর, তখন তুমি এসএসসি ভালো মতো করবা। যা জেনারেলি যারা এগুলোতে চান্স পায়, মেজরিটি এসএসসি পরীক্ষা মোটামুটি ভালো রেজাল্টই করে, এ প্লাস অ্যাটলিস্ট পায়। তো তুমি এসএসসি পরীক্ষায় যখন এ প্লাস পাচ্ছ, তার মানে তুমি সারা বাংলাদেশের মধ্যে প্রায় 1,20,000 স্টুডেন্টের মধ্যে আছো। দেন তুমি যখন তোমার বয়স 18 থেকে 19, তখন তুমি ফাইনালি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি তখন সারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষায় জেনারেলি আসলে অথেন্টিক ভাবে 50,000-এর মতো এ প্লাস পেতে পারে, যদিও গত বছরগুলো অনেক বেশি পেয়েছে। আমি ধরে নিলাম তুমি 60,000 জনের মধ্যে আছো। এই 60,000 জনের পরে তুমি ফাইনালি হচ্ছে যে তোমার যখন বয়স 19 থেকে 20 বছর, তুমি অ্যাডমিশন টেস্ট শেষ করে ফাইনালি তোমার ইউনিভার্সিটি লাইফটা স্টার্ট করলা। আমরা আমাদের জীবনটাকে এই পর্যন্তই দেখি, এর বাইরে আমাদের এখনো পর্যন্ত ভিশন আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা করব। ইঞ্জিনিয়ারিং এ তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তখন তুমি সারা বাংলাদেশে তুমি যদি এগুলাতে চান্স পাও, তুমি টপ 6 থেকে 7,000 স্টুডেন্টস এর মধ্যে আছো। ফাইন, তুমি হচ্ছে যে অলরেডি বাংলাদেশে তোমার ব্যাচের টপ 6 থেকে 7,000 স্টুডেন্টস এর মধ্যে একজন গণ্য হচ্ছে। অফকোর্স এটাই তোমার লাইফের একমাত্র সফলতার চাবিকাঠি না, বা এটাই যে তুমি সবচেয়ে বেশি ট্যালেন্টেড মানুষ এটাও বোঝায় না। বাট স্টিল আমি ধরে নিলাম যে তুমি অ্যাটলিস্ট ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি সারা বাংলাদেশে তোমার ব্যাচের মধ্যে টপ 6 থেকে 7,000 মাইন্ডে বা শার্পের মানে মাথার মধ্যে একজন। ফাইন, সো আমরা মনে করি এই জায়গায় আমরা সফল হয়ে যাই। দ্য জার্নি স্টার্টস রাইট নাও। ইউনিভার্সিটিতে তুমি যে 4 বছর পড়াশোনা করবে, এবং বাংলাদেশের কনটেক্সটে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে সেটা 4 থেকে 5 বছর হয়ে যায়, কারণ প্রত্যেকটা জায়গায় সেশন জ্যাম আছে। 4 থেকে 5 বছর পরে তুমি যখন গ্র্যাজুয়েট করবা, তখন তোমার বয়স হয়ে যাবে 24 থেকে 25। এটা তোমার আইডিয়াল এজ ফর গ্র্যাজুয়েশন। আমি 25 বছর বয়সে গ্র্যাজুয়েট করেছি। আমার কারেন্টলি আমার এখন বয়স 26 চলছে, আমি 25-এ গ্র্যাজুয়েট করেছি। 25 বছর বয়সে যখন তুমি গ্র্যাজুয়েট করবা, 24 বছর বয়সে তুমি গ্র্যাজুয়েট করবা, মাথায় রাখবা এই 4 বছর তোমাকে কি কি করতে হবে। বিকজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করার পরে কিন্তু সবার জন্য জার্নিটা বেশ কঠিন হয়ে যায়। এই 4 বছর তোমাকে ফার্স্ট অফ অল একটা ভালো সিজিপিএ মেইনটেইন করা লাগবে। একটা ভালো সিজিপিএ মেইনটেইন করা মানে, এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, এর মানে হচ্ছে তোমাকে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। প্রতিদিন না পড়লেও সিটি পরীক্ষার আগে পড়তে হবে। উইক বাই উইক অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে হবে। তুমি অসুস্থ হতে পারবা না। টার্ম ফাইনাল পরীক্ষার সময় তোমাকে নাকানি চুবানি খেয়ে পড়তে হবে। এই সব কিছু মেইনটেইন করা মানে হচ্ছে তোমাকে প্রতিদিন সকাল 8টা থেকে অ্যাটলিস্ট দুপুর 1টা পর্যন্ত ক্লাস থাকবে, উইকলি 2 দিন, বাকি 3 দিন 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকবে।
এগুলো তোমাকে এনশোর করতে হবে। এবং এর পাশাপাশি এখন আগে যেমন তুমি কোচিং এ যাইতা, এখন তুমি উল্টা মানুষের কোচিং করাইতে হবে, বিকজ ইউনিভার্সিটিতে ওঠা মানে হচ্ছে সবাই এক্সপেক্ট করে যে তুমি এখন ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকবা। বুয়েটে টিউশন করায় না এমন ছেলে মেয়ের সংখ্যা অতিরিক্ত মাত্রায় কম, খুবই খুবই কম, হয়তো 10% আছে যারা টিউশন করায় না, বাকি 90%ই অ্যাটলিস্ট একটা থেকে দুইটা টিউশন তো মিনিমাম হইলেও করায়, কারণ হাত খরচটা কেউ আর বাসা থেকে নেওয়ার চেষ্টা করে না। তাহলে তাকে ওটা মেনটেন করতে হবে। তারপর তার আরো হাজার ঝামেলা থাকবে, সে এখন ক্লাব অ্যাক্টিভিটিসে যুক্ত হবে, ফেস্টিভ্যালস লেগে থাকবে, ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে হবে, সবকিছু মিলে তাকে সিজিপিএটা মেনটেন করতে হয়। এখন যে অবস্থা, তার পরবর্তী জীবনে কি হয়, তোমার কাছে কি কি অপশনস খোলা আছে এটা একটু ভালো করে জেনে নাও। তুমি যখন গ্র্যাজুয়েশন করেছো তারপরে তুমি বাইরে পিএইচডি করতে যেতে পারো। এখানে অনেক একটা মিসকনসেপশন আছে যে ভাই মনে হয় মাস্টার্স ছাড়া পিএইচডি করতে যাওয়া যায় না। স্টেম সাবজেক্টগুলোতে পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং এর কোন বড় অ্যাডভান্টেজ, আসলে আমরা ডিরেক্টলি পিএইচডি করতেই যাই, কারণ আমাদের পিএইচডি প্রোগ্রামের মধ্যে মাস্টার্স ইনক্লুডেড থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আমি এখন এই নভেম্বর ডিসেম্বরে অ্যাপ্লাই করি বাইরের জন্য, আমি কিন্তু পিএইচডির জন্যই অ্যাপ্লাই করব, এবং ওই পিএইচডিতে যদি আমাকে ফান্ডিং দেওয়া হয় তাহলে আমি অটোমেটিক্যালি আসলে একসাথে হচ্ছে যে অ্যাটাচ হয়ে তারপর হচ্ছে জাগাবো। ক্লিয়ার, বুঝতে পারছি? সেটা গেল হচ্ছে যে আমাদের প্রথম পিএইচডি জার্নির হচ্ছে যে আইডিয়াটা। পিএইচডি জার্নির পরবর্তীতে আমরা নেক্সট যে জার্নিতে যাব সেটা হচ্ছে যে আমাদের পিএইচডির পরে মনে করো যদি তুমি পিএইচডি না করো তাহলে তুমি দেশের কোনো একটা মাস্টার্সে ভর্তি হয়ে থাকবা। যদিও জেনারেলি যারা এই পার্টিকুলার ইউনিভার্সিটিসগুলোতে পড়ে তারা আসলে মাস্টার্সে খুব কম ভর্তি হয়, মাস্টার্সে ভর্তি হলেও তারা আসলে বাইরে যাবে ওই ধান্দাতেই মাস্টার্সে ভর্তি থাকে, কারণ তারা স্টাডি গ্যাপটা বা ইয়ার গ্যাপটা দেখাইতে চায় না। মাস্টার্সের পরে জেনারেলি তোমাদের এই দুটো অপশন হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে, এই দুটো মানে হচ্ছে তুমি অ্যাব্রড যাবা। আমি অ্যাব্রডে কিভাবে যেতে হয় সেটার ব্যাপারে আরেকটু ডিটেইলে আসবো। এছাড়া তুমি অনেকে যেটা করতে পারো সেটা হচ্ছে তারা এমবিএ তে ভর্তি হয়ে যায়, যেমন বুয়েট থেকে একটা ভালো সংখ্যক মানুষ আইবি এমবিএ তে যায়। আইবি এমবিএ তে না গেলে তুমি চাইলে অন্য কোনো জায়গা থেকে এমবিএ করতে পারো। এমবিএ করে তুমি ফাইনালি হচ্ছে তোমার যে জবের লাইন সেটাকে শিফট করতে পারো, তুমি ব্যাংকে ঢুকে যেতে পারো, অন্য কোনো জায়গায় যেতে পারো। আবার অনেকে সরকারি চাকরিতে ঢুকে, সরকারি চাকরি। এবং এটার পাশাপাশি যারা এখান থেকে ডিরেক্ট জবে ঢুকে যায় তারা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মেই জব করে ফেলতে পারে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আচ্ছা ঠিক আছে, আমি যে 4 বছর গ্রাজুয়েট করলাম তারপরে আমার হচ্ছে অ্যাভারেজ স্যালারি কত হবে, কি হবে? ইঞ্জিনিয়ারিং ফার্মে যদি তুমি ঢুকো, যেমন আমাদের লাইনে যেগুলো স্টিল মিলগুলো আছে সেখানে হাইয়েস্ট স্যালারি সম্ভব 40,000 বা 35 থেকে 40,000, এটা হচ্ছে ওপেনিং হাইয়েস্ট স্যালারি। আর জেনারেলি অন অ্যাভারেজ সেটা 25 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে। আমাদের স্টিল মিলগুলোর কথা বলছি, যেটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড। অন্য জায়গায় সিভিল বা মেকানিক্যালে বা ওয়ালটনে তুমি যদি জব করো, কিছু কিছু পার্টিকুলার সেক্টরে একটু ভালো স্যালারিতে ঢোকা যেতে পারে, বাট সেটা কখনোই 40 থেকে 45 জেনারেলি এক্সিড করে না। হাউএভার তুমি যদি সিএসসি গ্রাজুয়েট হও তাহলে বেশ কিছু বাইরের কোম্পানিতে তুমি জব পেতে পারো যেখানে বেশ ভালো স্যালারি দেওয়া হয়। যেমন আমার একটা ফ্রেন্ড মনে হয় মান্থলি 70,000 টাকারই হচ্ছে যে একটা ভালো মানে স্যালারি জব পেয়ে গেছিল ফার্স্ট ডে। তো এরকমও সম্ভব। তারপর আমার আরেকটা বড় ভাই আছে, মনে 2 বছর মাত্র এক্সপিরিয়েন্স হয়েছে, সে অলরেডি 2.5 লাখ টাকা স্যালারি পায়। এর মানে হচ্ছে তোমার স্কিলের উপর ডিপেন্ড করে তুমি ভালো অ্যামাউন্ট অফ স্যালারি পেতে পারো, বাট সেটা সবাই পায় না, এটা সবাই মাথায় রেখেন, সবাই এটা পায় না। ইনফ্যাক্ট এই সিজিপিএ মেনটেন করে ভালো মতো টাইমলি গ্র্যাজুয়েট করতেও সবাই পারে না, যে জিনিসটা অনেকে বলতে চায় না। আমার ডিপার্টমেন্টে কিন্তু মনে হয় 60 জনের মধ্যে 60 জন কিন্তু গ্র্যাজুয়েট করে নাই, অ্যাটলিস্ট মনে হয় 10 থেকে 12 জন তারা পরে গ্র্যাজুয়েট করছে বা হয়তো গ্র্যাজুয়েট ইয়ার করবে না, অর্থাৎ তারা এখান থেকে ঝরে পড়ে গেছে বা তারা ইঞ্জিনিয়ার হইতে পারে নাই। এরকমও কিন্তু স্টোরিজ অনেক বেশি বেশি আছে, এবং এটা প্রত্যেকটা জায়গার স্টোরি। সমস্যা হচ্ছে আমরা জাস্ট ভাবি যে আচ্ছা আমাদের মনে হয় এই জায়গাটা যাওয়াটাই ইস্যু, তারপরে কি হবে আমাদের জানার দরকার নেই। এবং এটা গেল হচ্ছে যে আপনাদের আইডিয়াল সিনারিও। বাইরে যদি যেতে চান তাহলে কি হবে সেটা একটু বুঝেন। মনে করেন আপনারা যেমন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি পড়ান কেন, এটা সবচেয়ে মজার জিনিস। জেনারেলি দেয়ার আর 2 থিংস দ্যাট হ্যাপেন্স যখন আপনি বাইরে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে অনেক প্রসেস এনশিওর করতে হয়। এখন বাইরের যা ফান্ডিং এর অবস্থা, ট্রাম্প আসার পরে ফান্ডিং অনেক কম, সো আপনাকে এখন একটা পেপার বের করতে হবে, যদি আপনার জার্নাল পেপার থাকে। পাবলিকেশনস লাগে, যেটা বোঝায় জেনারেলি আন্ডারগ্রেডে পাবলিকেশন বের করা খুবই কঠিন, বাট আমি জানি না সামহাউ বুয়েট এত কিভাবে বের করতেছি আমরা। সো পাবলিকেশনস লাগে। পাবলিকেশনের পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস ইনশিওর করতে হবে, এই পাবলিকেশন যদি আপনার থাকে, আপনার ভালো সিজিপিএ থাকতে হবে, এলওআর লাগবে, এসওপি লাগবে। এই সবগুলো জিনিস ম্যানেজ করে ইউনিভার্সিটি স্কোরিং করা, অ্যাপ্লাই করা, সেখানে হচ্ছে যে নেটওয়ার্ক ফর্ম করা, টিচারকে মেইল করা, প্রফেসরকে, এই পুরো প্রসেসটা অনেক হেক্টিক। দ্যাটস ওয়াই জেনারেলি যেটা হয়, মনে করেন আমি যেমন আমাদের ব্যাচ গত বছর জুনে গ্রাজুয়েট করেছে, সো তারা বেশিরভাগ চেষ্টা করেছে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে, বাট গত বছর তো ফান্ডিং শর্টেজ ছিল, নভেম্বর ডিসেম্বরে অ্যাপ্লাই করার পরে মেজরিটি কিন্তু কোনো ধরনের কিছু মানে আউটপুট পায় নাই। এখন তুমি বলতে পারো তাহলে ভাইয়া গ্রাজুয়েশন করার পর তারা করছে কি? মেজরিটি জবে ঢুকে নাই, মেজরিটি কিন্তু জবে ঢুকে নাই, কারণ জবে ঢুকলে
তুমি আর সময়গুলো পাবা না, একদম ইম্পসিবল হয়ে যাবে তোমার জন্য। তুমি একেবারেই সময় পাবা না যে তুমি এই কাজগুলো করবা। এই জন্য দেখা যায় মেজরিটি জবে ঢুকে না, তার ওই সময়টা টিউশনই করায়। যাদের হয়ে গেছে এবছর তারা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, বাট সমস্যা হচ্ছে তোমার হবে না কিনা এটা তুমি জানবা হচ্ছে পরের বছরের মার্চ বা এপ্রিল মাসে যে, এবং ততদিনে তোমার অলরেডি টাইমটা শেষ, তোমাকে আবার পরের বারের অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন না শুরু করতে হবে। তো সবাই এই ঝামেলাটাতেই পড়ছে। গত বছর যাদের হয় নাই তারা আবার কিন্তু হচ্ছে চেষ্টা করতেছে যেন এবছর তারা অ্যাপ্লাই করতে পারে। এবছর অ্যাপ্লাই করে হয় তারা মাস্টার্সে যাবে, নাহলে তারা অ্যাব্রড চলে যাবে। এবং এই পুরো ফেজটা অনেক ডিপ্রেসিং একটা ফেজ। তোমরা যে আমাকে জিজ্ঞেস করো যে আপনি পড়ান কেন, ইটস বিকজ আমি এখন অপশন ছিল আমার কাছে যে আমি জবে ঢুকবো, জবে ঢুকলে আমি অন্য কোনো কিছু করতে পারবো না। আর আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি বিদেশ চলেও যাই, অ্যাটলিস্ট আমি আমার প্যারেন্টসের জন্য ইনাফ অ্যাসেট গড়ে দিয়ে যেতে পারি। সেটার জন্য আমাকে কুইক ক্যাশ ইনকাম করতে হবে। আমি পড়াইতে পারি অনেক ভালো, বই লিখে অনেক ভালো, এবং সামহাও এটা থেকে আমার যথেষ্ট ইনকাম হওয়ার সুযোগ আছে, যেটা কিনা আমি কোনো জবে ঢুকলে জীবনে পাবো না। সো আমাকে গেম খেলতে হয়েছে, চিন্তা করতে হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি যদি পড়াই, আপনারা আমাকে যতই মাস্টার ডাকেন, অ্যাটলিস্ট আই ক্যান আর্ন মানি, যেটা কিনা আমার ফিউচার, আমার থেকে বড় ইম্পর্টেন্ট কথা, আমার প্যারেন্টসের ফিউচার সিকিউর করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি দিন শেষে হচ্ছে যে এই লাইনে চলে গেছে। এবং দেখবেন এই যে আমি সারাদিন এই নাম্বারগুলোতে বলি খালি নক দাও, কোর্সে এনরোল করো, বিকজ টাকা লাগবে, এটসেট্রা। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া। বাট আমার সাথে অন্যরা যারা আছে তারা মেজরিটি বাইরে যদি যাওয়ার প্ল্যান থাকে তাদের, তারা কেউ কিন্তু আসলে জবে ঢুকে নেই, তারা মাস্টার্স করছে। মানে মাস্টার্স করছে এটা কারণে বিকজ তারা ইয়ার গ্যাপ দেখাইতে চায় না। যেমন আমার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, আমার কিন্তু ইয়ার গ্যাপ থাকবে, কারণ আমি টেকনিক্যালি হচ্ছে যে মাস্টার্স করে আসছি, আমাকে অন্যভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করে দেখাইতে হবে যে আসলে না আমার এই ডকুমেন্ট আছে, এই যে আমার ইউটিউবে এত সাবস্ক্রাইবার, যাই না এটা দিয়ে কোনো কাজ হবে কিনা, সো এই জিনিসগুলো দেখাইতে হবে। সো দিন শেষে এইটা হচ্ছে তোমার জার্নি। এখন তুমি বলতে পারবে পিএইচডি করার পরে কি হবে। পিএইচডি করতে লাগে 5 বছর, এবং এই 5 বছর তোমাকে যে টাকাটা দিবে সেটা খুবই নগণ্য। যেমন মনে করো তোমাকে $2000 দিল অন অ্যাভারেজ, আপনি বলতো $2000 তো অনেক টাকা, ভাই 2.5 লাখ 3 লাখ টাকা। ভাইয়া $2000 আসলে কিছুই না, কারণ বাইরে লাইফ অনেক এক্সপেন্সিভ। তুমি $2000 আসলে কোনো মতে থেকে খেয়ে মানে, এবং তুমি যেহেতু নতুন একটা জায়গায় যাচ্ছ, তুমি আসলে কোনো মতে জাস্ট চলতে পারবা 5টা বছর। 5 বছরে তোমার যখন বয়স 31, 32, 33 হবে, তখন যে তুমি ফাইনাল একটা জবে ঢুকবা, যেই জবে তোমার ইয়ারলি স্যালারি হবে 100K বা 150K, এবং 150K যদি তোমার স্যালারি হয়, এখান থেকে আবার 45% ট্যাক্স কেটে নিবে। সবকিছু মিলায় তোমাকে বিদেশে যে স্ট্যাবলিশ হইতে হইতে কিন্তু অ্যারাউন্ড 40 ইয়ার্স হয়ে যায়, বা 35-36 ইয়ার্স অ্যাটলিস্ট লেগে যায় একটা মানুষের, বিকজ তাকে জবে রেগুলার বেসিসে পারফর্ম করতে হয়, তারপরে যে সে টাকাটা পায়। এবং সবাই এই লাইফ সাইকেলটাই হচ্ছে যে এনশিওর করে, তারপরে 35-36-এ যে তার হচ্ছে ফাইনালি স্টেবল হয়। সো তোমরা যারা ভাবতেছো যে ভাইয়া বুয়েটে ঢুকলেই মনে হয় আমি চরম বড়লোক হয়ে যাবো, লাইফটা অনেক চিল হবে, এটা কিন্তু না। তোমাকে লাইফের 35-36 বছর পর্যন্ত কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, তারপরে যে তুমি ওই যে ডক্টর উমুক হবা। আমি যদি কোনোদিন ডক্টরেট করতে পারি তাহলে ডক্টর তাজবার হব। সো এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা জার্নি। এবং আপনারা যারা ভাবতেছেন যে ভাইয়া লাইফটা এখানেই শেষ, না। এবং এই জন্যই আমরা বারবার বলি যে ভাই এসএসসি এইচএসসি রেজাল্ট অমুক তুমুক এগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ মানুষজন আসলে দিন শেষে লাইফটা এতটাই বড় এবং এতটাই লং একটা জার্নি যে আসলে তোমাদের কাছে ছোট ছোট জিনিসগুলো অনেক ইজি মানে ঝাক্কার মনে হইলো, একটা বিশাল লাইফ স্প্যানে যখন তুমি চিন্তা করো একটা 15-20 বছরের জার্নি, 15-20 বছরের জার্নি তোমার কাছে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর মনে হবে না। কারণ অনেক স্টুডেন্টস যারা হয়তো এসএসসিতে ভালো করে নাই, ফাইন, তারা কোনো একটা ভালো স্কিল জোগাড় করে তারা ঠিকই বিদেশে গুগলে মানে জব করতে চলে গেছে। কোন একটা বাচ্চা হয়তো এইচএসসিতে ভালো করে নাই, ফাইন, সে আর্টসে শিফট হয়ে গেছে। আর্টসে শিফট হওয়ার পরে সে ওইখান থেকে ভালো মতো পড়াশোনা করে সে একটা এনজিওতে জব করে সেখান থেকে সে স্কলারশিপ নিয়ে সে বাইরে চলে গেছে। ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে মানুষজন আর্লি ভালো করছে, পরে খারাপ করছে, মানে লাইফে কে ভালো করবে কে খারাপ করবে তার কোনো গ্যারান্টি নেই। এখন আমি আমার লাইফে যথেষ্ট ভালো করছি, আমি লাইফে একটা পিক অবস্থানে আছি, আমি যে আজীবন থাকবো তার কোনো গ্যারান্টি নেই। ইনফ্যাক্ট আমাদের পড়ানোর লাইনেও যদি বলি, আমাদের পড়ানোর লাইনে আমরা কিন্তু হচ্ছে যে আজীবন মানে টপে থাকি না। একটা টিচারের অ্যাট বেস্ট লাইফ টাইম থাকেই মনে হয় 5 থেকে 10 বছর, এর থেকে বেশি কিন্তু একটা টিচার টিকেও না। একদম ব্লেটেন্ট ট্রুথ। তুমি নিজেও দেখো, আমরা যেমন আমার যারা টিচার ছিলেন তারা মেজরিটি কিন্তু আর আগামী 2-3 বছর উঠতে গেলে 5 বছরের মধ্যে তারা কিন্তু আর পড়াবে না। অর্থাৎ তাদের পড়ানোর মানে জীবন কিন্তু 15 বছর পর্যন্তই। মানে ইটস লাইক হচ্ছে ফুটবলের মতো, ফুটবলে যেমন 40 ইয়ার 35 ইয়ার্স দিলে মানুষজন বলে রিটায়ার করো আর খেলতে পারতেছো না, পড়ানোর লাইনটাও তাই। 35 ইয়ার্স দিলে কেমন যেন মানুষের আর ভালো লাগে না, ভাইয়া মনে হয় না, ভাইয়া না মনে হলে বলে যে ভাই বিদায় হন, নতুন এনার্জি লাগবে, ফ্রেশ এনার্জি লাগবে। সো দিন শেষে লাইফে কোনো কিছুই স্টেবল না, কোনো কিছুই লাইফে স্থায়ী না। আপনার সফলতাটা স্থায়ী না, আপনার অসফলতাটাও স্থায়ী না। কিন্তু আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন, আপনারা লাইফে কি চাচ্ছেন এগুলো কিন্তু ভালো করে বুঝে নিন। বিসিএস যে দিবেন, বিসিএসও কিন্তু এত সোজা না। আপনি বিসিএস এর নর্মাল ক্যাডারে যদি যুক্ত হইতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট 3টা বিসিএস দিতে হবে, যেটা কিনা 4 বছর সময় লাগে। আপনি গ্র্যাজুয়েট করছেন বর্তমানে এই টাইমটাতে 25
বছর বয়সে আপনি কিন্তু বিসিএস এর চাকরিতে ঢুকতে গেলে আপনার 29 থেকে 30 বছর হয়ে যাবে, যদি আপনি আপনার ফার্স্ট বিসিএস ক্র্যাকও করেন। ফার্স্ট বিসিএস সবাই ক্র্যাকও করতে পারে না। সো যথেষ্ট টাফ একটা জার্নি। লাইফটা শুরুই হয় মনে হয় গ্র্যাজুয়েশনের পর। এখনই কথা বলছি, আমার আম্মু হয়তো বা বলবে লাইফটা শুরু হয় বাচ্চা কাচ্চা হওয়ার পর, আমার দাদু হয়তো বা বলবে লাইফটা শুরু হয় যখন তোর হচ্ছে যে পিঠে ব্যথা হওয়া শুরু করবে। লাইফটা কখন শুরু হয় কখন শেষ হয় এটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এই জন্যই বলছি ভেঙে পড়লে হবে না, লাইফটা একটা জার্নি, প্রতিটা দিন আপনাকে ফাইট করতে হবে। ওই মেন্টালিটি নিয়ে আগান এবং সত্যগুলা জানেন। আপনাদের বাবা মা খালি আপনাকে বলছে ইঞ্জিনিয়ার হইতে, আপনি কি চান? এত পড়াশোনা করতে চান কিনা, কুইক ইনকাম চান কিনা, কুইক ক্যাশ চান কিনা, কত তাড়াতাড়ি বড়লোক হইতে চান, সবগুলো জিনিস দেখে তারপর ক্যারিয়ার প্রসপেক্ট চুজ করেন। জাস্ট হুজুগে নাচানাচি করেন না।